ভোটের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। বর্তমান পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। কেরানীগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, থাকবেন ৮০,০০০ সেনা সদস্য। এবার আমরা ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির তৃণমূলের। তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়ার হুঁশিয়ারি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, দলে যেমন গণতন্ত্র চাই, রাষ্ট্রীয় পর্যায়েও গণতন্ত্র চাই। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা নির্বাচন চাই এই দেশে। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করব জনাব তারেক রহমানের নির্দেশে। নির্বাচন করতেই হবে, ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনাত এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হলফনামায় তথ্য গোপন করে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। আদালতে দুদক কর্মকর্তা ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। কোনো ষড়যন্ত্রে বন্ধ হবে না বিচার। ৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। সই হতে পারে শ্রম, প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক। যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। টেবিল ঠেললে নেবে, হিজাগো 200 টাকা চাই আমাকে দাদা। ড্রেসিং, প্লাস্টার, স্ট্রেচারে রোগী আনা নেয়া, বাড়তি অর্থ ছাড়া সেবা মেলে না নিটোরে। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটারও নোংরা। জনবল সংকটের দোহাই পরিচালকের। ভোট চুরির অভিযোগে ভারতের দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভ। নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্বে থাকবেন ৮০,০০০-এর বেশি সেনা সদস্য। কেরানীগঞ্জের একটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এই কথা বলেন উপদেষ্টা। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব, জালিয়াতি সহ নানা কারণে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশের বেশিরভাগ মানুষ। দায়িত্ব পালনে অবহেলা সহ বিভিন্ন অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। তাই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার নির্বাচনে তরুণ ভোটার বেশি জানিয়ে উপদেষ্টা বলেন তাদের জন্য থাকবে আলাদা বুথ। ভোট কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি মাঠে ৮০,০০০ সেনা সদস্য থাকবে বলেও জানান তিনি। বলেন নিরাপত্তার স্বার্থে মোতায়েন থাকবে বিজিবি, নৌবাহিনীও। আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো, আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলির ভোটের জন্য প্রস্তুত করা। এটা কিন্তু আমি অনেক আগে শুরু করে দিয়েছি এবং ট্রেনিংও শুরু করে দিয়েছি। ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল, ভোটার ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল, থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলো অত ভাতে সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন, হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর চাঁদাবাজের সাথে যারা জড়িত উপরের লেভেলেও আছে তাদেরও ছাড় দেওয়া হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কমু। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধন অধ্যাদেশ 2025-এর নিয়ে আলোচনা চলছে, এখনও আলোচনা চলছে এবং যেহেতু এখানে
আইনের পরিবর্তন আসবে, কিছু জায়গায় সংশোধন করা হবে এবং কমিশনের সকলের মতামত এক পর্যায়ে আসলে আসলে সেটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে আজকে। তো এই মুহূর্তে বিরতি চলছে, বিরতির পরে আবারও 2:30 নাগাদ শুরু হবে কমিশন সভাটি। এখানে আমরা যতটুকু প্রাথমিক আলোচনায় জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হচ্ছে। সশস্ত্র বাহিনী অর্থাৎ নৌ, সেনা এবং বিমান 3টি বাহিনী থাকবে, যেহেতু এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় এই সশস্ত্র বাহিনী বাদ দেওয়া হয়েছিল, এবার সেটি যুক্ত করছে এবং ভোটে পুলিশ এবং অন্যান্য বাহিনীর মতো এই সশস্ত্র বাহিনীও একইভাবে মাঠে থাকবে এবং নির্বাচনে কাজে সহায়তা করবে। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে থাকবে সেটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। একই সাথে এখানে আলোচনা চলছে যে গতবার 2024-এর বাদ দেওয়া হয়েছিল যে নির্বাচন যদি কোনো ভোট কেন্দ্রে অনিয়ম বা সহিংসতা ঘটে সেক্ষেত্রে শুধুমাত্র সেই ভোট কেন্দ্রের ভোট বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছিল কমিশনকে, সেক্ষেত্রে সেটিও বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে যদি কোনো অনিয়ম ঘটে কোনো ভোট কেন্দ্রে বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে পুরো সংসদীয় আসনের ভোট বন্ধ এবং ফলাফল পর্যন্ত স্থগিত করার ক্ষমতা রাখা হবে ইসির হাতে। এই নিয়ে আসলে মূলত চলছে আলোচনা। একই সাথে রয়েছে রাজনৈতিক দলগুলোর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, দেশীয় পর্যবেক্ষক সংস্থার যে কতজন আসলে আবেদন করলো, সব কিছু মিলে চলছে আলোচনা। তবে এই আলোচনা শেষ হতে হতে বিকেল হয়ে যাবে এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানার। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে। দীর্ঘ 15 বছর পর নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলন স্থল নওগাঁ কনভেনশন সেন্টারে আসেন নেতাকর্মীরা। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে রুখে দেবে বিএনপি। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ। সোমবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের কনভেনশন সেন্টারে জড়ো হন নেতাকর্মীরা। 1.5 দশক পর ভোটের মাধ্যমে জেলার শীর্ষ 3 জন নেতা নির্বাচিত করবেন 1414 জন কাউন্সিলর। এতে উজ্জীবিত তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়েছেন বিএনপির জেলা ও মহানগরের কেন্দ্রীয় নেতারা। দুপুরের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি বরাবরই একটি গণতান্ত্রিক দল। বিএনপি বরাবরই চায় গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হোক। আজকে যারা নির্বাচিত হবে আগামী দিনে এই নওগাঁ জেলার বিএনপিকে সুসংগঠিতভাবে পরিচালিত করবে। নির্বাচনের মধ্য দিয়ে যে নেতা আমাদের মাঝে আসবে নিঃসন্দেহে দলের কাজ করবে, জনগণের কাজ করবে। বিএনপি নেতাদের অভিযোগ, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি। যতই তালবাহানা চলুক, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চিত, এবং আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা নির্বাচন চাই এই দেশে। যত রকম ষড়যন্ত্র হোক আমরা সব ষড়যন্ত্রের মোকাবেলা করব জনাব তারেক রহমানের নির্দেশে। তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে। বিগত ফ্যাসিস্ট সরকার বহু চেষ্টা করছে দলকে বিচ্ছিন্ন করার জন্য, ভাঙ্গার জন্য, পারে নাই, এবং তার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে। কাউন্সিলে ভোটের মাধ্যমে সৎ যোগ্য নেতৃত্বকে শীর্ষ পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা। সময় সংবাদ, নওগাঁ। এই মুহূর্তে নওগাঁর কনভেনশন হলে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু এতদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে এই সম্মেলনটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। একে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এবং এখানে কিন্তু আপনারা জানেন যে আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এখানে আসলে 1414 জন এখানে কাউন্সিলর রয়েছেন, যারা আসলে 3 জন শীর্ষ নেতা, এই জেলা বিএনপির 3 শীর্ষ নেতা তারা নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে। আর কিছুক্ষণ পরই এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য
নেতাকর্মীরা। এরই মাঝে আপনারা দেখছেন যে দলের যারা শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতা, মহানগর জেলার নেতৃবৃন্দ কিন্তু এরই মধ্যে সম্মেলনস্থলে এসে সম্মেলনস্থলে কিন্তু এখানে বক্তব্য রাখছেন। আপনারা জানেন এখানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, এছাড়াও এখানে উপস্থিত আছে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এখানে শাহিন শওকত সহ আরও শীর্ষ নেতারা এখানে উপস্থিত আছেন। আপনারা দেখছেন যে এটি আসলে অনুষ্ঠিত হচ্ছে একটি কনভেনশন সেন্টারে এবং এই বালুডাঙ্গার পাশে এই কনভেনশন সেন্টারে এই প্রথম অধিবেশনে কিছুক্ষণ পরে আসলে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই জন্যই কিন্তু নেতাকর্মীরা একেবারে উন্মুখ হয়ে আছেন। সব মিলে আপনারা জানেন যে রাস্তার বাইরে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে এবং যেহেতু এখানে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন কাউন্সিলররা, সেক্ষেত্রে বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন, পদপ্রার্থী রয়েছেন, তাদেরও কিন্তু ব্যাপক আনাগোনা, তাদের সমর্থকদের ব্যাপক আনাগোনা, সব মিলিয়ে আসলে তাদের সরব উপস্থিতি আসলে এখানে প্রমাণ করছে যে এই সম্মেলনটি কতটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে নওগাঁ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্রকারীরা বসে নেই উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার। প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণকে উপেক্ষা করে সরকার একটি গোষ্ঠীর ওপর ভর করায় তৈরি হয়েছে হতাশা। ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচন করতেই হবে। সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূরও হবে না। হতাশায় হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। ওই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না, দেওয়া যাবে না। দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার এবং একটা গণতান্ত্রিক ধারার দিকে নেবার প্রশ্নে আমরা সবাই এক কাতারে আমরা দাঁড়াবো। আমরা হলফনামায় তথ্য গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দুদকের মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে এ কথা জানান দুদক কর্মকর্তারা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে প্লট বরাদ্দ দেয়। রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের পৃথক ৩ কর্মকর্তা। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। শেখ হাসিনার ধানমন্ডিতে যে সুদাশোধন সেটা তার হাজব্যান্ডের নামে, অর্থাৎ যদি পরিবারের গার্জিয়ান বা পরিবারের কোনো সদস্যর কোনো বাড়ি থাকে, সে ঢাকা নারায়ণগঞ্জে যে কোনো জায়গায় যদি বাড়ি থাকে বা প্লট থাকে, তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না এবং তার পাবে না। আবেদন করলো সেটা বাতিলযোগ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে জানান দুদকের আইনজীবী। সে এফিডেভিটে যে উল্লেখ করছে সেখানে সে বলেছে যে ঢাকা নারায়ণগঞ্জ কোথাও তার কোনো বাড়ি গাড়ি কিছু নেই, বাড়ি নেই, প্লট নেই, সে উল্লেখ করেছেন। এখন এখানে সে বিধি সবগুলো লঙ্ঘন করছে, প্রায় 4 থেকে 9 পর্যন্ত সবগুলো বিধি লঙ্ঘন করেছেন। দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা ও মা। এর আগে সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। জুলাই আগস্টে হত্যায় জড়িত কেউই ছাড় পাবে না বলেও বার্তা দেন তাজুল ইসলাম।
লিখে বেরিয়ে পড়েন ঘর থেকে। চিঠিতে বলা হয়, ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই অধিক শ্রেয়। ছাত্র জনতার আন্দোলনে সেই আনাস শহীদ হন 5 আগস্ট চাংখারপুলে। শুধু আনাসই নয়, ওই দিন ঝরে যায় আরো 5 তাজা প্রাণ। মারা গেল গণহত্যা। সোমবার চাংখারপুলের এই হত্যাযজ্ঞের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। দাবি করেন, অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে। তাজুল ইসলামের স্পষ্ট বার্তা, জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কেউই ছাড় পাবেন না। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে 1,500-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ ও মা সানজিদা খান। ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। সকালে আদালতে হাজিরের পর 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি করেন, এ মামলায় আসামিকে এর আগেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন থানার মামলায় সুলাইমান সেলিম, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন সহ 6 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সুলাইমান সেলিমকে রাষ্ট্রপক্ষে আমরা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছি। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামে হত্যা মামলায় 2 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামান। তবে যাবজ্জীবন সাজা কমে 10 বছরের কারাদণ্ড পুলিশ। সেখানে নির্যাতনে জনির অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কতটা রাত আমরা কষ্টে কাটিয়েছি, বিভিন্ন মানুষ হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু এটা আমাদের পরিবার জানে, উপর আল্লাহ জানে আমাদের উপর কি যাচ্ছে। নির্যাতন তো হেফাজতে নিয়েই করেছে, এই হেফাজতে কোনো সাজা নাই। আইনের মধ্যে অনেক বাধা, যে আইনটার মধ্যে আমি সন্তুষ্ট না। এসআই জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন। এএসআই রাশিদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করেছেন এবং পুলিশের সোর্স রাশেদকে যে সাজা দেওয়া হয়েছিল সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার 7 আসামিকে রিমান্ড শেষে আদালতে তোলা হবে। এই মুহূর্তে গাজীপুর সিএমএম আদালতে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় আসলে 7 জনকে গ্রেফতার দেখানো হয়েছিল। প্রথমে 8 জনের কথা বলা হলেও পরবর্তীতে একজনকে কিন্তু আসলে এই মামলা থেকে অব্যাহতি, অর্থাৎ এই মামলায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ, যে কারণে যে ওই দিন মূলত যে হানি ট্র্যাপের ঘটনা, সেই হানি ট্র্যাপের ঘটনায় বাদশা নামে একজন আহত হয়েছে। আর তার দায়ের করা মামলায় কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তিকে, অপর ব্যক্তিকে, শহীদুল নামে যে ব্যক্তি রয়েছে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তিনি সেই জবানবন্দিও দিয়েছেন যে তারই পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং এই মামলায় বিশেষ করে সাংবাদিক তুহিন হত্যা মামলা
মামলায় পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছিল 8 জনকে কিন্তু এর মধ্যে শনাক্ত করা হয়েছে। সে 8 জনের মধ্যে 7 জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং একজন কিন্তু পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেই 7 জনের মধ্যে 7 জনেরই 2 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। 2 দিন রিমান্ড শেষে কিন্তু আজ আবার তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং সেই 7 জনের মধ্যে শাহজালাল নামে একজন যে ব্যক্তি রয়েছে তিনি কিন্তু এই ঘটনায় নিজেকে জড়িয়ে 164 ধারায় জবানবন্দি দিয়ে দিচ্ছেন এই মুহূর্তে, এবং বাকি যে অপর 6 আসামি তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ঘটনায় তাদের নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি, যে কারণে তাদের আবারও পুনরায় রিমান্ড শুনানি হবে এমনটাই কিন্তু মামলার যে তদন্ত কর্মকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তাদের কিছুক্ষণ আগেই গারদখানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের প্রত্যেকের কিন্তু 2 দিন করে রিমান্ডে ছিল এবং সেই রিমান্ড থাকাকালীন অবস্থায় তারা যেটি আমরা গণমাধ্যম কর্মীরাও সেদিন অর্থাৎ তাদেরকে গ্রেফতার করার দিন তারা যেমন তথ্য বলেছিল তারা কিন্তু এই ঘটনায় সরাসরি জড়িত না, তাদেরকে হায়ার করা হয়েছিল অর্থাৎ তাদেরকে চুক্তি করা হয়েছিল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য। সুতরাং আবারও তোলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদের আবার রিমান্ড শুনানি চলবে, তাদের পুনরায় রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে মামলা তদন্ত কর্মকর্তা। এই ছিল গাজীপুরের সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর সিএমএম আদালতে। দুপুরের সময় আরও থাকছে। নরসিংদীতে হাসপাতাল থেকে চুরির 12 ঘন্টা পর নবজাতক উদ্ধার, অভিযুক্ত নারী আটক, সন্তানকে ফিরে পেয়ে মায়ের স্বস্তি। 3 দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুপুর 2টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। কাল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে হবে দ্বিপাক্ষিক বৈঠক। সফরে শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ সই হতে পারে 5টি সমঝোতা স্মারক। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফরে। এবছর আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য মালয়েশিয়ার সহযোগিতা চাইবে বাংলাদেশ। সফরে রোহিঙ্গা সংকটের সমাধানে আসিয়ানের দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংলাপের কথা রয়েছে ডক্টর ইউনূসের। সফরের শেষ দিন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। মুহূর্তে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আছেন সহকর্মী সানভীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, মোহাম্মদপুর একটি পুরো শহরের মধ্যে একটি আতঙ্কের জায়গা তৈরি করেছে, বিশেষ করে 5 আগস্টের পরে থেকে দিন দুপুর রাত সবসময় যেন আতঙ্ক বিরাজ করে এবং সেই আতঙ্কের আরেকটি জায়গা হচ্ছে জেনেভা ক্যাম্প এবং সেই জেনেভা ক্যাম্পে গতকাল মধ্যরাত এবং আজকে ভোর রাত এবং আজকে সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলেছে 2 গ্রুপের মধ্যে এবং সেই সংঘর্ষের রেসটা শুরু হয়েছে গতকাল দুপুরে 3টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এই মাদকের যে আখড়া হিসেবে পরিচিত জেনেভা ক্যাম্প এবং এইখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং 3টি ককটেল বিস্ফোরণে মদিনা নামে একজন নারী তিনি আহত হয়েছেন এবং তারপরেই রাতে পুলিশ অভিযান চালায়। সেই অভিযানের পরে আবারও তারা আধিপত্য নিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, ইটপাটকেল নিক্ষেপ করে এবং তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায় এবং এটি নতুন কোনো ঘটনা নয়। গত কয়েক মাসের মধ্যেই এরকম দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 2 পক্ষের সংঘর্ষ হয়েছে এবং গত শুক্রবারও 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী এবং সেনাবাহিনী নির্ভরযোগ্য একটি সূত্রের সাথে কথা হয়েছে আমার কিছুক্ষণ আগে। তারা বলছিলেন যে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এর আগেও তারা অভিযান চালিয়েছে এবং আবারও শিগগিরই একটি অভিযান চালাবেন এবং মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই এলাকায় বারবারই যে ঘটনাগুলো ঘটছে তাদের বেশ কিছু ফুটেজ সেনাবাহিনীর হাতে আছে এবং সেই সেনাবাহিনীর সেই ফুটেজগুলো পর্যবেক্ষণ করছে এবং সেই ফুটেজগুলো পর্যবেক্ষণ করে এবং তাদের নিজস্ব যে সোর্স আছে সেগুলো যাচাই বাছাই করে তারা এই অভিযানটি পরিচালনা করবে। এবং আরেকটি বিষয়ে যেটি বলছে যে বারবারই এই ধরনের ঘটনা ঘটার পেছনে আরেকটি ঘটনা আছে, সেটি হচ্ছে এখানে যারা আধিপত্য বিস্তার করে এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে তারা বারবারই ধরা পড়ার পরে তারা
গ্রেফতার হওয়ার পরে আবারও জামিনে বের হয়ে আসে এবং জামিনে বের হওয়ার পরে আবারও তারা একই রকমের পরিস্থিতি সৃষ্টি করে এবং যেটিতে আশপাশে যে লোকজন আছেন তারা আতঙ্কের মধ্যে থাকেন এবং শুধুমাত্র মাদক ব্যবসাকে কেন্দ্র করে যে এই অবস্থাটি তৈরি হয় তা না, আশপাশের যে ধরনের অপরাধ আছে এবং ছিনতাই এর মতো ঘটনা এবং চুরি ডাকাতি সেরকম ঘটনাও কিন্তু এই এলাকার লোকজন সেজন্য আতঙ্কিত। এবং সেনাবাহিনী যে কথাটি বলছে যে তারা বারবারই যে গ্রেফতার হয়ে আবার বের হয়ে আসছে সেটি যাতে নির্মূল করা যায় এবং মাদক ব্যবসাটাকে নির্মূল করার জন্যই তারা আবারও বারবার অভিযান পরিচালনা করবেন। তো এই ছিল এখন পর্যন্ত জেনেভা ক্যাম্প থেকে সবশেষ। নরসিংদীতে বেসরকারি হাসপাতাল থেকে চুরির 12 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এক নারীকে। পুলিশ জানায় নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয় উদ্ধার অভিযান। রোববার মধ্যরাতে রায়পুরা উপজেলার রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে নবজাতককে উদ্ধার করে ফাতেমাকে আটক করে পুলিশ। পরে ওই রাতেই নবজাতককে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। এর আগে রোববার দুপুরে শহরের বাসাইলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতককে চুরি করা হয়। বাচ্চা ভাইনা রাত্রে 8টার পর আমরা ফেসবুক আমার এলাকার বললাম না, ফেসবুকও দিতে পারে, ফেসবুকের মধ্যে নাম্বার সহকারে দিতে পারে, বাচ্চার খবর আছে। ক্যামেরা থেকে মহিলার ছবিও পাওয়া গেছে, মহিলার ছবি আর বাচ্চার ছবি চাইলে গেছে মোবাইলে, পরে হ্যাঁ আছে। অতিরিক্ত টাকা ছাড়া সেবা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের। ড্রেসিং ও প্লাস্টার করানো থেকে শুরু করে হুইল চেয়ার কিংবা স্ট্রেচারে তুলে রোগী আনা নেওয়া করতেও গুনতে হয় টাকা। জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটার সবখানেই নোংরা পরিবেশে দুর্গন্ধে টেকা দেয়। হাসপাতালের বাইরেও পড়ে আছে আবর্জনা। সোহেল কোরাইশি ও শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। একই ঘরানার একাধিক বিশেষায়িত হাসপাতাল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে সেবা নিতে আসেন হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায় গত কয়েক বছরের অপরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে হাসপাতালের বাইরে চারপাশ জুড়ে ধীরে ধীরে আবর্জনা জমে স্তূপ হয়েছে। হাসপাতাল কম্পাউন্ডে ফাঁকা জায়গাগুলো আবর্জনায় ঠাসা। এখানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে সেবা নিচ্ছেন রোগীরা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য। শৌচাগারের নোংরা পানি চুইয়ে ঢুকছে নিচতলার ওয়ার্ডে। এখানেই খাবার খাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। তাদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতায় এখানে দুর্গন্ধে টেকা দেয়। বাথরুম দুটার কন্ডিশন খুবই খারাপ, ইউজ করার মতো না। আমি বলছি সাফ করার জন্য, ওনার করেন না, ওনাকে আপনি করেন। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। চার পোকা বোঝাই করা, ইঁদুর, বিড়াল পায়খানা করে সব বড় রাখছে। এই ওয়ার্ডের পাশেই অপারেশন থিয়েটার। সেখানে যাবার আগে চোখে পড়বে অপরিচ্ছন্ন করিডোর। রক্ত সঞ্চালন শেষে দিনের পর দিন গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা ব্লাড ব্যাগের দেখাও মিলবে এখানে। হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই সেবা প্রত্যাশীদের। আমার বাচ্চা উঠতে পারতেছে না, আমার ঢাকা শহরে কোনো চিকিৎসা নেই, এরকম সরকারি হাসপাতাল থাকার চাইতে না থাকা ভালো। চাদর বিছানো থেকে একটা যে আমরা বিভিন্ন খাবার রাখবো, ফল ফ্রুট বা রাখার, এটার জন্য টাকা 530 টাকার টেস্টে 1000 টাকা বিভিন্ন জায়গায় বকশিশ দিতে হয়েছে। তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে চাকর, তারা হচ্ছে কোনো বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের মালিক। তারা বলছেন সেবা নিতে হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই গুনতে হয় বাড়তি টাকা। একটা ড্রেসিং এর 750 করে টাকা নেয়। টেবিল ঠেলে নেবে, হিজাগো 200 টাকা চাই আমাকে দাদা। ওয়াশ করে দেবে, হিজাগো 1000 টাকা দিতে হইবে। একটা শীষ না দিলে সেরা ইলিশন মারিয়া দেয় না। বলছি সিরিয়াল ভেঙে আপনাকে আগে দেওয়া হবে, আপনি 2500 টাকা দেন। পরে আমি মার জন্য 2000 টাকা আমি দিছি। সম্প্রতি দায়িত্ব নেয়া নিটোর পরিচালক জানান, পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তার সংখ্যায় অপ্রতুল। পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আছে, যারা করতেছে। আর এটা হচ্ছে, তবে হ্যাঁ, আপনার সংকটটা হচ্ছে যে সংখ্যায় প্রয়োজনের তুলনায় কম। আমরা সমন্বয় করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বলা আছে যে এই ধরনের কোনো রকম অনৈতিক কোনো রকম বিষয়ের সাথে যারাই যেখানে যা পাওয়া যাবে তাকে এই জায়গায় ধরে আইনের কাছে সুপর্দ করা হয়।
অন্যদিকে বিষয়গুলো নজরে আনলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। এই ক্ষতগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন। এটা যদি নিটোরের ব্যর্থতা থাকে আমি অবশ্যই দেখব। স্বাস্থ্য অধিদপ্তর ও নিটোর পরিচালক আরও জানান, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে মনিটরিং টিম গঠন ও রোগীদের অভিযোগ আমলে নিয়ে সেবার মানোন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গেল বাংলাদেশ। 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারানোয় রেটিং পয়েন্ট বাড়ে ক্যারিবিয়ানদের, যার ফলে বাংলাদেশকে সরিয়ে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে উঠে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 78 আর 10 নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট 77। সম্প্রতি প্রিয় ফরম্যাটেও খারাপ সময় কাটছে মিরাজদের, যার ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার অনিশ্চয়তা তৈরি হয়। দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে 2027 জুনের মধ্যে বাংলাদেশকে জায়গা করতে হবে শীর্ষ 8-এ। 9 নম্বর থেকে 10-এ নেমে যাওয়ায় সেই পথ আরও কঠিন করল বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তানকে সরিয়ে তারা জায়গা করে নিয়েছে 4 নম্বরে। তবে অপরিবর্তিত আছে শীর্ষ 10-এর বাকি জায়গাগুলো। সর্বোচ্চ 124 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে অবস্থান করছে ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়ার এখতিয়ার নিতে চাই ইসি। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, কেরানীগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন উপদেষ্টার। হলফনামায় তথ্য গোপন করে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা, আদালতে দুদক কর্মকর্তা। ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ, কোনো ষড়যন্ত্রে বন্ধ হবে না বিচার। এবং ভোট চুরির অভিযোগে ভারতের দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভ, নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।